আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বেসিক্যালি আমরা আইবি এর বিবি এর অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন আইবিএ বিবি এর লাস্ট যে ব্যাচটা, লাস্ট ব্যাচের একজন স্টুডেন্ট পাঠান। পাঠান বেসিক্যালি আমাদের আইবিএ বিবি এর জন্য আমরা একটা ক্র্যাশ কোর্স করেছিলাম, সুপার ক্র্যাশ অ্যাকচুয়ালি। সেই ক্র্যাশ কোর্সের স্টুডেন্ট ছিল, তো সেখান থেকেই সে কোয়ালিফাই করে। সো ওয়েলকাম পাঠান, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো পাঠান, আলহামদুলিল্লাহ ভালো। সো তোমার কাছে প্রথমে আমার যে কোশ্চেনটা থাকবে, সো এখন যেহেতু লকডাউন চলতেছে, সো এখন তুমি কোথায়? আমি এখন আমার দেশের বাড়িতে আছি, নেত্রকোনা। আমাদের এখানে অনলাইনে ক্লাস হচ্ছে, তো আমি ফোনের মাধ্যমে, জুমে মিটিং এর মাধ্যমে ক্লাস করছি। আবার কিছুদিন পর আমাদের এক্সামও নিবে অনলাইনে। তো এখন মানে সবকিছু অনলাইনে চলছে। অনলাইনে হচ্ছে, রাইট? আচ্ছা, সো এখন মানে কোনো চ্যালেঞ্জেস ফেস করতেছো না? হঠাৎ করেই একদম ফার্স্ট সেমিস্টার থেকেই বেসিক্যালি অনলাইনে আইবিএ তে ক্লাস হচ্ছে, সো চ্যালেঞ্জেসটা কিরকম? প্রথম প্রথম যখন ক্লাস শুরু হয় তখন একটু চ্যালেঞ্জ ফিল করছি, কারণ সেটা হচ্ছে যে প্রথমে তো রোজার মাসে যখন ক্লাস হচ্ছিল তখন ঘুমের একটা বড় সমস্যা ছিল। কারণ হচ্ছে আচ্ছা ফিজিক্যাল ক্লাসের সময় তো অনেক সময় আমরা ঘুম থেকে উঠে একটা লং ডিস্টেন্স পার করে দেন যাই গিয়ে ক্লাস করি ফিজিক্যালি, বাট এখানে হচ্ছে যে বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করা যায় এরকম একটা অবস্থা। তো আচ্ছা তখন দেখা যায় যে ক্লাসে অ্যাটেনশনটা দিতে একটু প্রবলেম হয়। আর তাছাড়া অনেকের ইলেকট্রিসিটি প্রবলেম থাকে, এক একজন এক এক জায়গায় থাকে, ওয়াইফাই প্রবলেম কিংবা নেট প্রবলেম হতে পারে। তো এই কয়েকটা মাইনর প্রবলেম ছাড়া আসলে ক্লাস মোটামুটি ভালোই চলে। আচ্ছা, গ্রেট। সো তুমি তো লাস্ট ব্যাচটার জন্য কত ছিল আইবি এর, যে ব্যাচটাতে? 28 সরি, 28। 28। আচ্ছা, তো 28 ব্যাচের স্টুডেন্ট তুমি। সো আইবিএ বিবিএ কেন, মানে তোমার কি অ্যাকচুয়ালি আগেই অ্যাম্বিশনটা ছিল বা আগেই টার্গেটটা ছিল? সো তুমি কিভাবে, মানে তোমার কলেজ কোনটা ছিল এবং বেসিক্যালি এই আইবিএ বিবিএ এর ঝোঁকটা তোমার আসলো কোথা থেকে? আমার আসলে ছোটবেলা থেকে কর্পোরেট ওয়ার্ল্ডটা খুব পছন্দ ছিল। লাইক আমি আইডলাইজ করতাম হচ্ছে বিল গেটস কিংবা ওয়ারেন বাফেট, এই ধরনের মানুষকে। আমার ছোটবেলা থেকে একটা মানে ইচ্ছা ছিল যে ব্র্যান্ডের সাথে কাজ করা, একটা কর্পোরেট ওয়ার্ল্ড, একটা ওইরকম ফিলিং আমার খুব ভালো লাগতো। তো আমি তখনও জানতাম না আসলে আইবি এর ব্যাপারে। তো আমি তখন ভাবতাম যে যেহেতু বিল গেটস, মার্ক জাকারবার্গ করে যেহেতু প্রোগ্রামিং শিখে, ওরা যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খুব ভালো পারে, তো হয়তো আমার ওদিকে গেলে ভালো হবে। তো আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে মেনলি প্রিপারেশন শুরু করি। বাট ইঞ্জিনিয়ারিং এর আনফরচুনেটলি আমার এইচএসসি রেজাল্ট একটু খারাপ হয়ে যাওয়ার কারণে আমি ইঞ্জিনিয়ারিং এক্সাম দিতে পারিনি। তো তখন আমি আইবি সম্পর্কে ফার্স্ট জানতে পারি হচ্ছে আমার এইচএসসি এক্সামে ঠিক পরের সময়টাতে। তো যখন আমি জানতে পারি আইমান সাদিকের মাধ্যমে, তো তখন আমার আসলে সাথে সাথে একটা ইচ্ছা জাগে যে না, তাহলে আমার এই জায়গাতে আমি যেতে চাই, তো এখানে পড়াশোনা করতে চাই। তো তখন আমি কোনো কোচিং এ বা কোথাও ভর্তি হইনি। তা যখন এইচএসসি রেজাল্ট দিল, আমি যখন এই দেখলাম যে ইঞ্জিনিয়ারিং আমি এক্সাম দিতে পারবো না, তখন আমি বাসায় বসে আইবি প্রিপারেশন শুরু করি। তো তখন আমি কোনো কোচিং এ ভর্তি হইনি। তো আমি যখন নিজে নিজে বাসায় বসে পড়ছিলাম, 10 মিনিট স্কুলের বিভিন্ন গ্রুপে পোস্ট দেখে দেখে গাইডেন্স নিচ্ছিলাম, ইউটিউবে ভিডিও দেখছিলাম, দেখে গাইডেন্স নিয়ে ওখান থেকে পড়াশোনা করছিলাম। তো কিছুদিন যাওয়ার পরে আমি আপনাদের ক্র্যাশ কোর্সের কথা জানতে পারি। আমার ফেসবুকে হঠাৎ করে একটা অ্যাড দেখায় ক্র্যাশ কোর্সে। তো আমি কোনো কিছু না ভেবে সাথে সাথে এনরোল করে ফেলি। তো এনরোল করার আচ্ছা পর আসলে আমি একটা মানে গ্রাস্প পাই যে এক্স্যাক্টলি এক্সামটা কিভাবে হবে, এক্সামের স্ট্র্যাটেজিটা কিভাবে বিল্ড আপ করতে হবে। তো এই জিনিসগুলো আসলে মানে পড়াশোনা তো করাই যায় অনেক টাইম, কিন্তু ওই যে একটা স্ট্র্যাটেজি যে বিল্ড আপ করতে হয়, তো সেটা আমি তখনো জানতাম না। তো আলহামদুলিল্লাহ আপনাদের ক্র্যাশ কোর্সের কারণে আমি ওই স্ট্র্যাটেজিটা বিল্ড আপ করতে পারি। তো যার কারণে পরবর্তীতে দেখা যায় যে আমার এক্সামের সময় আমার স্ট্রেস ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট এন্ড কোয়েশ্চেন হ্যান্ডলিং তিনটাই খুবই ভালো ছিল। তো এরপর তো আলহামদুলিল্লাহ টিকিয়ে গেলাম। আর আইবিএ তে যাওয়ার ইচ্ছাটা আসলে মেইনলি আমার এসেছে হচ্ছে আমি যখন প্রথম সাদমান সাদিক এবং আইমান সাদিকের ভিডিও থেকে আইবিএ সম্পর্কে একটু ডিটেল জানতে পারি, যে ওদের যে পুরা বাংলাদেশের কর্পোরেট ওয়ার্ল্ডে ওদের যে একটা নেটওয়ার্ক, বিকজ বিজনেসের যে কোনো এসপেক্টে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নেটওয়ার্ক। এখন হুম। আইবি এর বিগত 24টা ব্যাচে যে এক্সিলেন্স এর কারণে ওখানকার মানে প্রত্যেকটা ব্যাচেরই কেউ না কেউ বাংলাদেশের প্রত্যেকটা মাল্টি ন্যাশনাল কোম্পানি বলেন কিংবা ডোমেস্টিক বলেন, বড় যে কোনো কোম্পানিতে দেখা যায় যে ভালো ভালো পোস্ট, ইনফ্লুয়েন্সিয়াল পোস্ট গুলাতে কিন্তু আইবিএটা আছে। তো যার কারণে দেখা যায় যে জব পাওয়া থেকে শুরু করে প্রথম প্রথম জব লাইফে কোপ আপ করে নেওয়া সবকিছু দিকেই একটা বিশাল হেল্প পাওয়া যায় যদি আপনি আইবিএ হন। তো এই জিনিসটা আমাকে আসলে খুবই অ্যাট্রাক্ট করে আইবিএ এর পরীক্ষা দেওয়ার জন্য।
এই জন্য আমি আইবি তে পরীক্ষা দিই। আচ্ছা, গ্রেট। সো যেটা হয়েছিল, সো বেসিক্যালি তোমার মূল প্রিপারেশনটা আসলে এইচএসসি এর রেজাল্টের পরে মোটামুটি শুরু হয়েছিল, রাইট? জি জি। সো তোমার যখন তুমি প্রিপারেশন নিচ্ছিলা, তুমি আসলে কতটুকু কনফিডেন্ট ছিলা, বা তোমার স্ট্র্যাটেজি গুলো অ্যাকচুয়ালি কিরকম ছিল? সো তুমি তো ক্লাস করতেছিলা, বাট সেই সাথে অ্যাকচুয়ালি তোমার মানে কি মানে ফর্মিডেবল স্ট্র্যাটেজি আসলে তুমি নিয়েছিলা ওই সময়টায়? আমি তখন মানে এটা অনেকটা হচ্ছে যে একটা ফোকাসটা মেনটেন করতে চেয়েছি। তো সেটা হচ্ছে যে অনেক জায়গায় তো অনেক রকম বইয়ের কথা বলা থাকে যে এই বই থেকে এটা পড়ো, ওই বই থেকে ওটা পড়ো। তো দেখা যায় যে এক ম্যাথমেটিক্স এর জন্য 3-4 বইয়ের রেকমেন্ডেশন দিয়ে রাখছে কেউ, আবার কেউ কেউ ইংলিশের জন্য 4-5টা বই। তো এতগুলা বই আসলে পড়তে গেলে আর কিছুই পড়া হবে না। তো আমি ওই বিভিন্ন গ্রুপের পোস্ট ঘাটাঘাটি করে, রিভিউর উপর ডিপেন্ড করে কয়েকটা বই, মানে ইংলিশের জন্য একটা বই, ম্যাথের জন্য একটা বই, অ্যানালিটিক্যালের জন্য একটা বই, তো এভাবে এক একটা বই করে আমি একদম একটা লিস্ট তৈরি করি যে লিস্ট একটা বই, ওই বইটা ফার্স্ট টু লাস্ট আমি আগে শেষ করব, আচ্ছা, পুরোপুরি সবটা গ্রেট। শেষ করব যাতে আমার ফোকাসটা মেনটেন করতে পারি আমি। ওই বইটা শেষ করার পর আমি আরো নিজের অ্যাডভান্সের জন্য আমি আরো আশেপাশে অন্য অন্য বই আমি দেখতে পারি চাইলে, কিন্তু একটা বই ফার্স্ট টু লাস্ট আমাকে শেষ করতে হবে ওই টপিকের জন্য। তো এভাবে আমি আসলে বাসায় বসে পড়াটা শুরু করি প্রথমে, তারপরে তো আস্তে আস্তে অনলাইনে ভিডিও দেখে এবং এট দ্য এন্ড আপনাদের ক্র্যাশ কোর্সে জয়েন করি। আচ্ছা, গ্রেট। সো যেটা হচ্ছিল যে তোমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট কি মনে হয়েছে, মানে আইবি এর যখন প্রিপারেশন নিছো সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং পার্ট তোমার কাছে কোন জায়গাটা মনে হয়েছে? শিফটিংটা আসলে, কারণ হচ্ছে যে আইবি প্রিপারেশনের জন্য যে পড়াশোনাটা করতে হয় এইচএসসির সাথে কিন্তু সেটা খুব একটা মেলে না। তো রাইট। আমরা দেখা যায় যে ওই ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পড়াটা পড়তেছি কিংবা অন্যান্য ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে প্রিপারেশনটা নিচ্ছি, ওটার সাথে আইবি এর প্রিপারেশন একদম টোটালি মেলে না। তো যার কারণে দেখা যায় যে আইবি এর যে পড়াশোনা এটা কমপ্লিটলি নতুন হয়, যদিও এটা খুব একটা কঠিন না, সহজ, কিন্তু ওই যে হুট করে একটা শিফট যে হয় ওটার সাথে কোপ আপ করতে একটু ডিফিকাল্টি ফেস হয়। আচ্ছা। সো তুমি যারা ধরো বিভিন্ন ইউনিটের, এই ইঞ্জিনিয়ারিং বলো বা মেডিকেল বলো বা অন্য ডিপার্টমেন্ট বলো, অন্য ডিপার্টমেন্ট বলতে এ বা সি ইউনিট বা ডি ইউনিটের যারা প্রিপারেশন নিচ্ছে, সো তারা যদি আইবি প্রিপারেশনটা নিতে চায় পাশাপাশি, সো তোমার কি মনে হয় যে কি স্ট্র্যাটেজি বা কি ওয়েতে তাদের আগানো উচিত? এটা এখন বা ডিপেন্ড। এটা কি তোমার মনে হয় যে আদৌ এটা সম্ভব? এটা কি সম্ভব? তুমি প্রথমে এই জিনিসটা বলো। অসম্ভব না, সবকিছুই সম্ভব, তবে এটা ডিপেন্ড করে আসলে তার মেইন টার্গেট কোনটা। কেউ যদি ইঞ্জিনিয়ারিং মেইন টার্গেট থাকে তাহলে অবশ্যই দিনের বেশিরভাগ সময়টা সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্যই দিবে। যদি মেডিকেল থাকে তাহলে মেডিকেলের জন্য। এখন যদি আইবি মেইন ফোকাসে থাকে, এখানে একটা কথা বলে বলে রাখি, আইবি এর প্রিপারেশনটা কিন্তু একরকম রিস্কি জিনিস। কারণ সেটা হচ্ছে যে একটা সাবজেক্টের জন্য প্রায় 10,000-12,000 পরীক্ষা দিচ্ছে, কিন্তু চান্স পাচ্ছে মাত্র 110 জন। সো এখানে চান্স পাওয়ার চেয়ে না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো কেউ যদি অনেকে এই জিনিসটা ভেবে অন্য পাশাপাশি অন্য আরেকটা প্রিপারেশন নেয়, এবং ইউজুয়ালি আইবি এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তারা পাশাপাশি আরেকটা ইউনিটের জন্য প্রিপারেশন নেয়। এখন সেদিক থেকে বলতে গেলে আইবি এর জন্য সে কতটুকু প্রিপারেশন নেবে কিংবা এখানে কতটুকু ফোকাস দেবে সেটা ডিপেন্ড করে সে আইবি কে কতটুকু প্রায়োরিটি দিচ্ছে। কারণ সে যদি অন্য একটা ইউনিটকে বেশি প্রায়োরিটি দেয় তাহলে সে সেটার জন্য বেশি টাইম স্পেন্ড করবে, কিন্তু এটা পসিবল, ইম্পসিবল কিছু না। কারণ আইবি এর পড়াশোনাটা কি, এটা হয়তো ডিফারেন্ট বাট কঠিন না। আমরা অনেকে একটা ভুল করে যে ভাবে যে আইবি এর প্রিপারেশন যেহেতু একদম ডিফারেন্ট কিছু, এ লেভেল ও লেভেলের মতো এরকম কিছু একটা হইতে পারে, তো হয়তো এটা খুব কঠিন, এটা ভেবে অনেকে প্রিপারেশনটা মানে ঠিকভাবে নিতে চায় না। কিন্তু আইবি এর প্রিপারেশন না খুবই সহজ, এবং বেসিক কয়েকটা হ্যাবিচুয়াল চেঞ্জের মাধ্যমে কিন্তু আইবি প্রিপারেশন নেওয়া যায়। যেমন সাপোজ কেউ একজন ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তো সে সারাদিন ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়াশোনা করছে, ম্যাথ করছে, ফিজিক্স, কেমিস্ট্রি যাই আছে পড়ছে। সে যদি প্রতিদিন 2টা কি 3টা ইংলিশ নিউজ পেপার ডেইলি পড়ে এবং সেটা ভালো মতো বুঝে বুঝে ওয়ার্ড মিনিং গুলা বুঝে সিনোনিম অ্যান্টোনিম গুলা বের করে করে যদি ওই ইংলিশ নিউজ পেপারটা পড়ে, তাহলে সেখানে কিন্তু তার একটা ইংলিশের প্রিপারেশন চলে আসছে। তারপরে সে যখন ইঞ্জিনিয়ারিং এ ম্যাথ করে, ম্যাথ করার সময় আইবি এর ম্যাথ কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ম্যাথের চেয়ে অনেক সোজা, অনেক সোজা। তো সে যখন ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ করছে, অটোমেটিক তার ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন করার একটা এবিলিটি, মাথায় মাথায় যে ক্যালকুলেট করাটা, ওটার একটা এবিলিটি তার মধ্যে এমনি চলে আসে। আর পাশাপাশি অ্যানালিটিক্যাল এর জন্য আসলে সপ্তাহে 2 থেকে 3 ঘন্টা প্রিপারেশন, এর চেয়ে বেশি আসলে প্রয়োজন হয় না। তো অন্যান্য ইউনিটেড প্রিপারেশনের পাশাপাশি আইবি প্রিপারেশনটা আসলে নেওয়া সম্ভব, এবং অনেকেই ভাবে চান্স পাচ্ছে।
রাইট। আচ্ছা, আরেকটা কমন কোশ্চেন হচ্ছে পাঠান, যেটা হচ্ছে যে সবার একটা পারসেপশন থাকে যে আইবিএ তে পড়তে হলে বোধহয় ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হইতেই হবে। সো এই ব্যাপারটাকে আসলে তুমি কিভাবে দেখো? নাও ইউ বিং দ্য স্টুডেন্ট অফ আইবিএ, সো হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি ডিফাইন ইট? আমি নিজে বলে রাখি, আমি স্কুল লাইফে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি এবং কলেজও ছিল আমার ঢাকা সিটি কলেজ, সেখানেও বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি আমি। সো আই ডোন্ট থিঙ্ক আইবিএ তে আসলে ঢোকার জন্য ইংলিশ মিডিয়াম হতে হবে। ইনফ্যাক্ট আমাদের কারেন্ট যে ব্যাচ আছে এখানে 110 জন স্টুডেন্টের মধ্যে মেবি ইংলিশ মিডিয়ামে 15 থেকে 20 জন, বাকি সবাই বাংলা মিডিয়াম। এবং লাইক 50%ই বাংলা মিডিয়ামের থাকে, বাকি 50%-এর মধ্যে ইংলিশ ভার্সন এন্ড ইংলিশ মিডিয়াম থাকে। সো এটা অনেকটা মিক্সচার আর কি, এখানে কোনো ডিপেন্ড করে না কোনো কিছুর উপর যে আপনি ইংলিশ মিডিয়াম হন বা বাংলা মিডিয়াম হন বা ইংলিশ ভার্সন হন, আপনি যেখান থেকে হন আপনার চান্স পাওয়ার প্রবাবিলিটি একদম সেম থাকে। রাইট। সো তার মানে বেসিক্যালি তুমি যেটা বলতেছো যে মোটামুটি ইংলিশ সরি বাংলা মিডিয়ামেরই তো বেশি থাকে, সো তারপরে আর বাকি 50%টা বেসিক্যালি ভাগ হয়ে যায় হচ্ছে ইংলিশ ভার্সন আর ইংলিশ মিডিয়ামের মধ্যে। রাইট। আর এই প্রিপারেশনটা তো বেসিক্যালি তোমার আর কি কি মানে আইবিএ প্রিপারেশনটা নিয়ে স্টুডেন্টরা বেসিক্যালি আর কোন কোন সেকশনটা অ্যাকচুয়ালি কভার করতে পারে, কোন কোন ইউনিভার্সিটি প্রিপারেশনটা মোটামুটি তাদের হয়ে যায়, তোমার কি মনে হয়? আইবিএ প্রিপারেশনের সাথে আসলে অন্যান্য ইউনিভার্সিটি যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আইবিএ প্রিপারেশনের সাথে ম্যাচ করে। তাছাড়া ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটের ইংলিশ আর হচ্ছে ইংলিশটা কভার হয়ে যায় আইবিএ প্রিপারেশনের মাধ্যমে। আর তাছাড়া পাশাপাশি বিউটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক, এসব ভালো ভালো ইউনিভার্সিটির প্রিপারেশনে কিন্তু আইবিএ এর মাধ্যমে হয়ে যায়। হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি একটা স্টুডেন্ট কিন্তু চাইলে মোটামুটি ঢাকা ভার্সিটি ডি ইউনিটটাই তো মেইন, ডি ইউনিটের ইংলিশ প্রিপারেশনটাই তো আসলে মেইন। ফেল তো ম্যাক্সিমাম বলে রাখি, সেটা হচ্ছে যে ডি ইউনিট ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটে কিন্তু ইংলিশ কোয়েশ্চেন করে। আইবিএ তে যখন আইবিএ এর ইংলিশ প্রিপারেশনটা যখন আপনি নেন, বেসিক্যালি বাংলাদেশের যত জায়গাতে ইংলিশ টপিকটা আছে সবগুলোর প্রিপারেশন আসলে নেওয়া হয়ে যায়। তো ইংলিশ নিয়ে আর চিন্তা করতে হয় না। রাইট। সো বেসিক্যালি যত ইউনিভার্সিটির ইংলিশ এক্সাম আছে, ইংলিশ প্রিপারেশনটা আছে সেটা হয়ে যাচ্ছে, বিবি প্রিপারেশন হয়ে যাচ্ছে, পাশাপাশি জাহাঙ্গীরনগর আইবিএ এবং প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টও মোটামুটি কভার হয়ে যাচ্ছে আইবিএ প্রিপারেশন। রাইট, গ্রেট। আচ্ছা, সো এই ইয়াটা তো গেল, এখন তোমাকে যেটা করবো যে তোমার ভাইবাটা অ্যাকচুয়ালি কেমন ছিল, মানে ভাইবাটা কেমন? আমার ভাইবাটা আসলে অনেকটা কিভাবে কিরকম বলবো, একটা অ্যাডভেঞ্চারাস একটা ভাইবা আর কি। মানে আইবিএ এটা আমরা আসলে ভাইবা বলি, কিন্তু আইবিএ প্রসপেক্টাসে কিন্তু লেখা থাকে যে কমিউনিকেশন অ্যাসেসমেন্ট টেস্ট। তো এটা মেইনলি হচ্ছে যে তারা এমন কোনো কোয়েশ্চেন করে না যেটার কোনো নির্দিষ্ট আনসার আছে। সো দেয়ার আর নো রাইট অর রং আনসার্স। মানে ইট ডিপেন্ডস অন দা লাইক নেক্সট কোয়েশ্চেনটা ডিপেন্ড করে আমি এখন কি আনসার দিচ্ছি সেটার উপর। তো আমি যখন প্রথমে ঢুকি, আমার পরিচয় হওয়ার পর আমাকে প্রথমে জিজ্ঞেস করে যে টেল মি সাম অফ ইউর স্ট্রেংথস। তো তখন আমি বলি যে পাবলিক স্পিকিং, দেন ক্রাউড হ্যান্ডলিং, এর পাশাপাশি হচ্ছে যে আমি প্রবলেম সলভ করতে পারি খুবই কুইকলি। তো এই কয়েকটা বলার পর সেখান থেকে যখন আমি বললাম যে আমি লেখালেখি পছন্দ করি, আই এম অলসো রাইটার, সেখান থেকে আমাকে জিজ্ঞেস করলো যে ইউ আর এ রাইটার, দেন টেল মি অ্যাবাউট সাম অফ ইউর রাইটিংস। তো তখন আমি বললাম যে আমি একটা সি প্রোগ্রামিং এর উপর একটা ইবুক লিখেছি, পাশাপাশি আমার তখন একটা ব্লগ ওয়েবসাইট ছিল যেটাতে আমি রেগুলার লেখালেখি করতাম। তো সেটার কথা আমি তাদেরকে বলি। তো সেখান থেকে আবার জিজ্ঞেস করলো যে ব্লগ ওয়েবসাইটের ফলোয়ার কেমন ছিল। তারপর আবার জিজ্ঞেস করলো যে তুমি যে তোমার স্ট্রেংথে ক্রাউড হ্যান্ডলিং এর কথা বললা, তুমি কিরকম ক্রাউড হ্যান্ডেল করছো, মানে এটা কি ই ক্রাউড নাকি ফিজিক্যাল ক্রাউড? তখন আমি বললাম ফিজিক্যাল। মানে ইট অলওয়েজ গোজ ব্যাক টু দ্য আনসার আই গিভ। সো ইন্টারভিউটা সেদিকে যাবে যেদিকে আমি নিব। আর ইন্টারভিউর মুডটা হচ্ছে খুবই মানে ফুরফুর একটা মুড থাকে। তারা দে লাইক অনেকটা আপনার সাথে গল্প করে, এমন না যে লাইক আপনাকে কোয়েশ্চেন করছে কিংবা স্ক্রু করছে, এরকম কিছু না। দ্য টিচার্স আর ভেরি ফ্রেন্ডলি। আমার ইন্টারভিউ বোর্ডে তখন ছিল রাহি স্যার, আইবি ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড প্রফেসরস, এন্ড উনি জি জি এন্ড উনি খুবই ফ্রেন্ডলি একটা মানুষ ছিলেন। এন্ড উনি আমাকে যখনই কোয়েশ্চেন করছেন সবসময় হাসি মুখে ছিলেন, এন্ড হি অলওয়েজ ট্রাই টু ইজ মি। যদি আমি কোনো আনসার দিতে হেজিটেট করতাম, উনি বলছে যে টেক ইউর টাইম এন্ড গিভ আস দ্য আনসার। লাইক তারা অনেকটা দেখে যে আমি তাদের কোয়েশ্চেনটা বুঝলাম কিনা এন্ড তাদের সাথে আমি কমিউনিকেট করতে পারছি কিনা, দ্যাটস অল দে লুক ফর। সো আমার ভাইবা বলতে গেলে মানে কমিউনিকেশন অ্যাসেসমেন্ট টেস্ট যেটা ছিল, ইট ওয়াজ ফান অ্যাকচুয়ালি, কারণ আমি বেসিক্যালি ওদের সাথে গল্প করেছি ভাইবা বোর্ডে।
রাইট। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা যদি ব্যাপারটাকে ফান মনে করি, পুরো ব্যাপারটা আসলে আমাদের জন্য ফান এন্ড একটা লার্নিং হ্যাঁ লেসন হিসেবে থাকবে। আর যদি এটা প্রেশারাইজ ফিল করার চেষ্টা করি তাহলে মানে একদম পুরো একটা প্রেশার একটা সিচুয়েশন থাকবে, পুরো ব্যাপারটা আসলে আমরা ওইভাবে হ্যান্ডেল করতে পারবো না যেভাবে করা উচিত, ইজন্ট ইট? হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে টিচাররা ইন্টেনশনালি প্রেশারাইজ করে। সেটা হচ্ছে যে তারা যদি প্রেশারাইজ করে আপনাকে, তাহলে আপনার পজিটিভলি চিন্তা করতে হবে যে আপনি মোটামুটি চান্স পেয়ে গেছেন। কারণ এটা আমি আমার অনেক ফ্রেন্ডের মধ্যে দেখেছি। সেটা হচ্ছে যে তারা যখন একদম শিওর হয়ে যায় যে আপনাকে নিবেই, তখন ইচ্ছা মতো আপনাকে এমন এমন কোয়েশ্চেন করবে যেটার জন্য আপনি আটকে যান। লাইক আনটিল ইউ আপনি যদি যতক্ষণ পর্যন্ত স্ট্যামার করা শুরু না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে স্ক্রু করতে থাকবে। বাট দ্য গুড পয়েন্ট ইজ যে আপনি বুঝে যান যে আপনার ততক্ষণ আপনার চান্স হয়ে গেছে। সো ইটস সামথিং দে ডু ফর ফান আসলে, আপনাকে কোনোভাবে ইয়া করার জন্য করে না আর কি। আচ্ছা, সো ফাইনালি যখন তুমি অ্যাকচুয়ালি দেখলা যে তোমার নামটা লিস্টেড, ইউ 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 গট ইউ হ্যাভ বিন সিলেক্টেড ইন আইবিএ, সো হোয়াট ওয়াজ ইউর ফিলিং অ্যাকচুয়ালি, মানে হাউ ইট ফিলস লাইক? আমি ফার্স্টে বিশ্বাস করি নাই। আমার 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 এক কাজিন, সে বুয়েটে পড়ে, সে হঠাৎ করে আমাকে ফোন করলো যে আইবি রেজাল্ট তো দিয়ে দিছে, তোমার খবর কি? আমি তখনও জানতাম না, বিকালবেলা 28 তারিখ নভেম্বরের। তো আমি তখন এই ক্যাপস্টোনের যে এমবিএ গ্রুপটা ছিল, ওই গ্রুপে ঢোকার পরে দেখলাম যে একজন, আপনি মেবি ছবিটা আপলোড করে দিছিলেন ওই আচ্ছা, যে, তো ওই পিকচারটা, হ্যাঁ পিকচারটা খুলে আমি রোল গুলা খুঁজতে থেকে হঠাৎ করে আমি আমার রোলটা দেখি। কিন্তু রোলটা দেখার পর আমার বিশ্বাস হচ্ছিল না। তো আমি কি করলাম, আমার ফোনে আমার যে প্রবেশপত্রের যে একটা সফট কপি ছিল ওইটা ওপেন করলাম। ওপেন করে আমি আগে ভালো মতো দেখলাম যে এটা আমার রোল নাম্বার কিনা। ওইটা দেখার পর আবার গিয়ে আমি আমার রোল নাম্বারের সাথে ম্যাচ করলাম। তারপর যখন বুঝলাম যে না, এটা আসলে আমি, so I took a minute to actually digest this information, and then I felt really amazing because একটা জিনিসের জন্য যখন অনেকটা টাইম লাগে, আপনি চেষ্টা করেন, পরিশ্রম করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ প্লিজ দিয়ে দেন, তো when you get it, it feels amazing, and this was one of the best moments in my life. সো এখন মোটামুটি তোমাদের আসলে ক্লাসটা শুরু হওয়ার কিছুদিন পরে লকডাউনটা শুরু হয়ে গেল। সো স্টিল যতটুকু টাইম তুমি পাইছো আইবিএ তে সো ফার, সো হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? মানে এক্সপেকটেশনের সাথে রিয়েলিটির আসলে কতটুকু মিল পাইছো? যা এক্সপেক্ট করে অ্যাকচুয়ালি গেছিলে আইবিএ তে, সেটার সাথে অ্যাকচুয়ালি কতটুকু ইয়া পাচ্ছো, ফিলটা পাচ্ছো? মানে আসলে ফিলস লাইক টু বি অ্যান আইবিএ। আমি এক্সপেকটেশনের চেয়ে পাইছি অনেক বেশি। সত্যি কথা, আমি এতটা এক্সপেক্ট করি না যতটা এই 2 মান্থস আমি পেয়ে গেছি। ফার্স্টে যখন আইবিএ ক্লাস শুরু হলো, ক্লাস শুরু হওয়ার আগে ফার্স্ট ক্লাসটা ছিল জানুয়ারির 12 তারিখ। 11 তারিখে একটা রেট্রোস্পেক্ট ইভেন্ট ছিল আইবিএ তে অডিটোরিয়ামে। তো স্টুডেন্টরা সবাই আমরা গেলাম, BB28 ব্যাচের। তো সেখানে একদম বিবিএ ফার্স্ট ব্যাচের 4জনকে আনছে। ওরা সবাই রেপুটেড প্লেসের, কেউ এইচএসবিসি ব্যাংকের ক্রেডিট ম্যানেজার, তো আবার কেউ কেউ আছে যে জাপানের বিভিন্ন ইয়াতে রাকুতানে কাজ করে। তো এরকম মানে বড় বড় জায়গা থেকে 4জনকে ধরে নিয়ে আসছে যে এদেরকে জ্ঞান দাও। রেট্রোস্পেক্ট ইভেন্ট এটা অনেকটা হচ্ছে যে আমাদের আড্ডার মতো আর কি। তারা আমাদের সাথে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, আমরা আমাদের বিভিন্ন কোয়েশ্চেন তাদেরকে করছি। লাইক প্রথম ডেতেই ওই একটা কানেকশন, একটা কানেক্টেড ফিল হয় যে একদম প্রথম ব্যাচ আর আমরা হচ্ছে সবার লাস্ট ব্যাচ, আমাদের মাঝখানে একটা কানেক্ট করে দিয়েছে। তো এই যে একটা নেটওয়ার্কিং আইবিএ, এটা প্রথম ডেতেই ফিল করি। দেন আস্তে আস্তে যখন সময় যায়, আমাদের টিচাররা ক্লাস নেওয়া শুরু করেন, আমি তখন বুঝি যে আইবিএর আসলে এডুকেশনের স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম। এটা একটা প্রবাদ আছে না একটা, যে একটা তলোয়ারকে আপনি যত ধার দিবেন ততই বেশি ধারালো হবে। তো তারা কনস্ট্যান্টলি একটা প্রেসারের উপর রাখে আমাদেরকে। তো বিভিন্ন অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে ফিল্ড ওয়ার্ক দেয়, রিসার্চের কাজ পর্যন্ত দেয়। আমাদের বাংলাদেশ স্টাডিজ এর জন্য আমাদের 3টা আলাদা আলাদা রিসার্চ কন্ডাক্ট করতে হয়েছে গ্রুপ ওয়াইজ। তো মানে এই বিভিন্ন ওদের যে একটা এডুকেশনের যে স্ট্র্যাটেজিটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ সেটা হচ্ছে যে নর্মালি আমরা যখন বই থেকে পড়াশোনা করছি, ইটস কনভেনশনাল এবং এটা খুব একটা ফান না। কিন্তু যখন দেখা গেল যে আমাদেরকে বাংলাদেশ স্টাডিজ এর জন্য ওই আমাকে সাপোজ আমার টিমে আমার কাজ ছিল যে বাংলাদেশের যে জুট প্রোডাকশন ওটা নিয়ে কথা বলতে, এবং বাংলাদেশের জুট সেক্টরে যে সকল ফ্যাক্টরিজ গুলা আছে ওদের পলিসির উপর কিরকম প্রভাব আছে, এবং ওই বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পলিসি ওদের উপর কতটুকু এফেক্ট করছে, এই জিনিসটা বের করা। তো এই কারণে আমাদেরকে বিভিন্ন ফিল্ড ট্রিপে যেতে হয়েছে।
আমাদেরকে গাজীপুর যেতে হয়েছে, বিভিন্ন জুট ইন্ডাস্ট্রিজে গিয়ে ওদের এই ম্যানেজারদের সাথে কথা বলতে হয়েছে। তো এই যে রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স, এটা আসলে মানে অন্যান্য ইউনিভার্সিটিতে পাওয়াটা কিন্তু খুব রেয়ার। তো আইবিএ থেকে যেটা পেলাম যে মানে আমি আমার নলেজ গেদার করে সেটা আমি শিখছি, এই এই এক্সপিরিয়েন্সটা আসলে মানে বলার মতো না। আর পাশাপাশি অন্যান্য কোর্সে যে টিচাররা আমাদেরকে পড়াচ্ছিলেন খুবই হেল্পফুল। আর আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আইবিএর সিনিয়র বাংলাদেশের বেস্ট সিনিয়র, বিকজ তাদের মধ্যে আসলে ওই যে বয়সের যে একটা রেস্ট্রিকশন যেটা অন্যান্য জায়গায় দেখা যায়, একটা গ্যাপ, এই গ্যাপটা আইবিএ তে থাকে না। তো সিনিয়র্স এন্ড জুনিয়র্স সবাই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে থাকে, কথা বলে, এন্ড সিনিয়র্স আর অলওয়েজ দেয়ার টু হেল্প মি নো ম্যাটার হোয়াট সিচুয়েশন আই এম ইন। এন্ড তাছাড়া পাশাপাশি আমার যে ফ্রেন্ড সার্কেল সবাই অনেকটা লাইক মাইন্ডেড। তো নিজেদের মধ্যে যখন কথা বলি, দেয়ার আই উইল অলওয়েজ ফাইন্ড সামওয়ান টু মোটিভেট মি, আই উইল অলওয়েজ ফাইন্ড সামওয়ান টু টিচ মি দ্য থিংস দ্যাট আই ডোন্ট নো, I'll always find someone to support me. So এই ফিলিংস গুলা এগুলা আসলে আইবিএ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় বলে আমার কাছে মনে হয়। গ্রেট। সো তোমার আসলে কথাতেই বোঝা যাচ্ছে যে মানে তুমি কতটা আসলে এই মুহূর্তে মুগ্ধ, মানে আইবি এর হ্যাঁ, লাইক আমি তো প্রথমে বললাম যে আই গট মোর দেন আই এক্সপেক্টেড। আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা, সো এখন একটা স্পেশাল সিচুয়েশন চলতেছে, উই অল নো অ্যাবাউট দ্যাট। সো এই সিচুয়েশনে মানে এবং আমাদের এবার যারা এইচএসসি ক্যান্ডিডেট আছেন, তো তারা বেশ একটা টাফ সিচুয়েশনে আছেন, কারণ এখনো পরীক্ষাটা হয় নাই। কি হবে না হবে একটা আনসার্টেন ফিউচারের মধ্যে আছে। এই অবস্থায় আসলে তাদের প্রতি তোমার অ্যাডভাইসটা কি থাকবে? সো তারা এইচএসসি প্রিপারেশনের পাশাপাশি তাদের অ্যাকচুয়ালি কি করা উচিত এই মুহূর্তে? ওদের জন্য আসলে মেইন যে অ্যাডভাইসটা থাকবে সেটা হচ্ছে ডু নট ওয়েস্ট ইউর টাইম, বিকজ এখন তারা দুইটা প্রবলেমের মধ্যে পড়বে। একটা হচ্ছে যে যেহেতু এইচএসসি পরীক্ষাটা ডিলে হচ্ছে বারবার, তো এই কারণে দেখা যাবে যে এখন অনেক স্টুডেন্ট একটা এক্সট্রা টাইম পাবে। এইচএসসি প্রিপারেশন কিন্তু অলরেডি সবার মোটামুটি শেষ। তো এখন যে এক্সট্রা টাইমটা, এই এক্সট্রা টাইমে অনেকেই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন শুরু করে দিবে। হ্যাঁ, হয়তো এইচএসসি টা মেইন ফোকাসে রাখবে, বাট পাশাপাশি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবে। আবার দেখা যাবে যে এইচএসসি পরবর্তী সময়টাতে এই সেশন জট এড়ানোর জন্য এডমিশন পরীক্ষাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যেতে পারে। সো এইচএসসি এর পরে কিন্তু এডমিশনের প্রিপারেশনের জন্য খুবই কম টাইম পাবে স্টুডেন্টরা। এই দুইটা কারণে দেখা যাবে যে এডমিশন সিজনে ওই কম্পিটিশনটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। দেখা যাবে যে যে ফার্স্ট হয়ে চান্স পাইছে এবং যে লাস্ট হয়ে চান্স পাইছে তাদের মধ্যে নাম্বারের ডিফারেন্স হয়তো বা 5, বিকজ এখন অনেক স্টুডেন্ট কিন্তু একটা এক্সট্রা টাইম পাচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য এবং তারা নিচ্ছেও। তো এখন যদি সময় নষ্ট করে স্টুডেন্টরা, তাহলে বেসিক্যালি অ্যাডমিশন থেকে ছিটকে পড়ে যাবে, সোজা বাংলায় বলতে গেলে আর কি। তো তাদের জন্য এখন মেইন অ্যাডভাইস হবে যে ডু নট ওয়েস্ট ইউর টাইম। হ্যাঁ, যেহেতু এইচএসসি পরীক্ষা এখনো হয়নি, এইচএসসি পরীক্ষাটা মেইন ফোকাসে রাখতে হবে। দিনে যদি যেতটুকু সময় পড়াশোনা করো সেটাকে যদি 3টা ভাগ করো, 2টা ভাগ এইচএসসি পড়ার রিভাইজ করো, আর একটা ভাগ এডমিশনের জন্য দাও। কারণ এখন থেকে যদি এডমিশনের জন্য প্রিপারেশন না নেয়, পরবর্তীতে আসলে সেটা কোপ আপ করতে পারবে না, কারণ অনেক স্টুডেন্ট অলরেডি কিন্তু এডমিশনের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছে। সো কম্পিটিশনটা অনেক হার্ড হবে এবার। রাইট। সো বেসিক্যালি তোমার সাজেশন হচ্ছে এই আমরা যদি দিনের পুরা দিনকে 3টা ভাগে ভাগ করি, তাহলে 2 ভাগ থাকবে হচ্ছে এইচএসসি প্রিপারেশনের জন্য, 1 ভাগ হচ্ছে বেসিক্যালি প্রিপারেশনের জন্য। গ্রেট অ্যাডভাইস। আর এই মুহূর্তে বেসিক্যালি হচ্ছে কি তাহলে যার অ্যাকচুয়ালি একটা মানে 2টা থেকে 3টা জায়গায় যার পরীক্ষা তো টার্গেট ছিল, সে কি তাহলে একটা টার্গেট করে আগাবে না 2টা থেকে 3টা টার্গেট করে আগাবে? এখন আসলে 2টা থেকে 3টা টার্গেট করে প্রিপারেশন নেওয়াটা খুব একটা মানে পসিবল না আর কি, বিকজ তাদের এইচএসসি জন্য পড়াশোনা করতে হয়। আর যে টাইমটা পাবে এডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য, সেখানে 2-3টা প্রিপারেশন নেওয়া আসলে খুব একটা সহজ না, ইম্পসিবল না, বাট খুব একটা সহজও না। তো এখানে একটা কাজ করতে পারে, সে অল্টারনেটিভ ডেতে প্রিপারেশন নিতে পারে। কেউ যদি এমন ইচ্ছা থাকে যে সে ইঞ্জিনিয়ারিং এর জন্য এবং আইবি এর জন্য প্রিপারেশন নিতে চায়, সে চাইলে সপ্তাহে 3 দিন ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন আর বাকি 3 দিন আইবি প্রিপারেশন নিতে পারে। এভাবে অল্টারনেটিভ ডে ইউজ করে সে প্রিপারেশন নিতে পারে। অথবা সে যদি চায় যে একটানা কিছুদিন আইবি প্রিপারেশন নিয়ে আইবি প্রিপারেশনটা কমপ্লিট করে দেন সে আবার ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন শুরু করতে পারে। সো ইট ডিপেন্ডস অন দা ওয়ান আর কি, মানে সে কোন স্ট্র্যাটেজি তার জন্য কোনটা সুইটেবল সেটা তার নিজেকেই সিলেক্ট করতে হবে। আর আমি অ্যাডভাইস করব হচ্ছে টু কিপ ইউর ফোকাস ইন ওয়ান প্লেস। সেটা আইবিও হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা মেডিকেল হোক, অ্যাকচুয়ালি যে জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, এখন যেহেতু সময়টা খুব একটা অনুকূলে নেই, সেহেতু ফোকাসটা এক জায়গায় রেখে আসলে মানে
ওটা নিয়ে 100% এফোর্ট দিয়ে ওটার জন্য প্রিপারেশন নেওয়া উচিত। রাইট। সো পাঠান, খুবই চমৎকার ডিসকাশন ছিল, খুবই ভালো আলোচনা ছিল। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনেক কিছু আসলে যারা এবার প্রিপারেশন নিচ্ছে তারা অনেক কিছু জানতে পারবে, আর তারা সেইভাবে আশা করি প্রিপারেশন নিতে থাকবে। And all the very best of luck for IBA and for the rest of your university life. আর ইনশাআল্লাহ বাসায় থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার লাস্ট কি কোনো মেসেজ আমাদের কমিউনিটির জন্য? এনি লাস্ট মেসেজ? নেভার গিভ আপ, বিকজ আমি যখন এইচএসসি রেজাল্ট বের হয় আমি 4.58 আমার জিপিএ ছিল। I thought IB এর মধ্যে একটা জায়গায় আসলে আমার পক্ষে যাওয়া ইম্পসিবল, বাট আলহামদুলিল্লাহ আমি শুধুমাত্র বাসায় পড়াশোনা করলাম আর ক্যাপস্টোনের একটা ক্র্যাশ কোর্স করলাম, সেটা মাত্র 5টা ক্লাস, কিন্তু ওই যে একটা ডিটারমিনেশন আমার মাঝে ছিল যে আমাকে এখানে যেতেই হবে, এই ডিটারমিনেশনের জন্য কিন্তু আমি আল্লাহর রহমতে চান্স পেয়ে গিয়েছি। সো আমি যদি 4.58 নিয়ে চান্স পেতে পারি তাহলে আমার চেয়ে অনেক ভালো জিপিএ ইনশাআল্লাহ তো ওরা পাবে। সো আমি বলবো যে ডোন্ট গিভ আপ। নিজের যেখানে যাওয়ার ইচ্ছা, সেটা আইবি হোক বা বুয়েট হোক, যে জায়গায় হোক, চেষ্টাটা থাকতে হবে আর কি। ইফ ইউ গিভ ইউর 100%, পরে যদি নাও টিকে তাহলে কিন্তু খারাপ লাগে না, কিন্তু যদি নিজের মধ্যে চেষ্টাটা কম থাকে, তারপরে যখন দেখে যে ভর্তি পরীক্ষায় চান্স পাইনি, তখন যে একটা রিগ্রেট, এটা আসলে সারা জীবন থেকে যায়। সো গিভ ইউর 100%, যেটার জন্য প্রিপারেশন নিতে হয়। সো ভেরি নাইস মেসেজ। থ্যাংক ইউ সো মাচ পাঠান। ইনশাআল্লাহ পরে আবার কথা হবে। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।